নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব বা পড়ব সেটা হচ্ছে ইউনিট 4-এর একটি উপন্যাস। আমরা জানি ইউনিট 4-এ উপন্যাস রয়েছে আমাদের। সেখানে আমরা এই বইটা আমার কাছে রয়েছে তুঙ্গভদ্রার তীরে। এই বইটা আজকে আমরা কিছুটা পড়ব। আমরা এই উপন্যাসটা কন্টিনিউ করব এবং অল্প অল্প করে পড়তে পড়তে বিষয়টা আমরা শেষ করব। দেখুন, আপনাদের সাথে যদি এখন সামনে উপন্যাসটা থাকে তাহলে আপনারা বইটা খুলুন এবং দেখুন আমাদের কোন কোন জায়গাগুলো খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবং কিভাবে প্রশ্ন আসছে, কোন জায়গা থেকে প্রশ্ন আসছে সেগুলো আমি একটু আলোচনা করছি। প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বাংলা সাহিত্যের বিক্রমশীল ধর্মপাল শ্রী প্রমথনাথ বিশি সুহৃদবরেশু। এনাকে এই উপন্যাসটা উৎসর্গ করা হয়েছিল। তাহলে শুধুমাত্র শ্রী প্রমথনাথ বিশি জানলে হবে না, কিন্তু আমাদের পুরো নামটা জানতে হবে, কি বলা হয়েছিল সেটা পুরোটা জানতে হবে। এরপর দেখুন, বলা হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা ভূমিকা অংশ লিখেছেন। প্রত্যেকটা উপন্যাস হোক, যে কোনো কিছু হোক, সমস্ত কিছুর ভূমিকা অংশ কিন্তু আমাদেরকে জানতে হবে, কারণ ভূমিকা অংশ থেকে প্রচুর পরিমাণে এখন প্রশ্ন আসছে। এখানে বলা হয়েছে, দেখুন, এই কাহিনীর ঐতিহাসিক পটভূমিকা রবার্ট সেভেলের আ ফরগটেন এম্পায়ারের কয়েকটি সমসাময়িক পাণ্ডুলিপি হইতে সংগৃহীত। সেভেলের গ্রন্থখানি 65 বছরের পুরাতন, তাই ডক্টর রমেশচন্দ্র মজুমদার মহাশয়ের সম্পাদিত সাম্প্রতিক গ্রন্থ দ্য দিল্লি সুলতানেট পাঠ করিয়া সেভেলের তথ্যগুলি শোধন করিয়া লইয়াছি। দাগাতে হবে জায়গাটা পুরোটাই। আমার কাহিনীতে ঐতিহাসিক চরিত্র থাকিলেও কাহিনী মৌলিক। ঘটনাকাল হচ্ছে 1430-এর আশেপাশে। তখনও বিজয়নগর রাজ্যের অবসান হইতে শতবর্ষ বাকি ছিল। তাহলে এই ঘটনাটা যখন বলা হচ্ছে তখনও শতবর্ষ বাকি। অনেকের ধারণা পর্তুগিজদের ভারতে আগমনের পূর্বে ভারতবর্ষে আগ্নেয়াস্ত্রের প্রচলন ছিল না। ইহা ভ্রান্ত ধারণা। এখান থেকে মন্তব্য যুক্তির প্রশ্ন আসতে পারে। ঐতিহাসিকেরা কেহ কেহ অনুমান করেন সুলতান ইলতুৎমিশের সময় ভারতবর্ষে আগ্নেয়াস্ত্রের ব্যবহার ছিল। পরবর্তীকালে স্বয়ং বাবর শাহ তাহার আত্মজীবনীতে লিখিয়া গিয়াছেন যে বাঙালি যোদ্ধারা আগ্নেয়াস্ত্র চালনায় নিপুণ ছিল। কে লিখেছেন জায়গাটা দাগাবেন আপনারা। আমার বইতে কিন্তু এগুলো দাগানো রয়েছে, আপনারা দাগাতে দাগাতে যান। আমি পুরোটাই খুঁটিয়ে পড়তে যাচ্ছি, অন্তত ভূমিকা অংশটা পুরোটা পড়ছি, এরপরে আপনাদেরকে ইম্পর্টেন্ট জায়গাগুলো বলছি। এখানে পুরো ভূমিকাটাই আমাদেরকে পড়তে হবে। তারপরে দেখুন, একটু নেমে গিয়ে এই কাহিনীতে আগ্নেয়াস্ত্রের অবতারণা অলীক কল্পনা নয়, তবে বাবর শাহের আমলেও ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র ভারতে আবির্ভূত হয় নাই। তাহলে কিন্তু আমরা এখানে বাবরের কথা পেলাম, এটা আপনারা দাগাবেন। বাবর শাহের কথা পাচ্ছি। এরপর কি বলছে দেখুন, দেশ মান সম্বন্ধে সেকালে নানা মুনির নানা মত দেখা যায়। চাণক্য এক কথা বলেন, চাণক্যের কথা পাচ্ছি। অমর সিংহ অন্য কথা, অমর সিংহের কথাও পাচ্ছি। তাহলে আপনাদের এভাবে দিতে পারে কোন উপন্যাসের ভূমিকা অংশে চাণক্য, অমর সিংহ এদের কথা রয়েছে। আমাদের মনে রাখতে হবে যে এই উপন্যাসে। আচ্ছা, তারপরে জায়গাটা দাগান। আমি মোটামুটি 6 ফুটে 1 দণ্ড, 20 গজে 1 রজ্জু ও 2 মাইলে 1 ক্রোশ ধরিয়াছি। পরিশেষে বক্তব্য, আমার কাহিনী ফিকশনের হিস্ট্রি নয়, হিস্টোরিক্যাল ফিকশন। এটা ঘুরিয়ে দিতে পারে যে তার কাহিনী হচ্ছে হিস্টোরিক্যাল ফিকশন এবং ফিকশন মানে হিস্ট্রি নয়। এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে এখানে লেখক কি বলেছেন। এটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের নিজের বক্তব্য। এরপর আমাদের একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে উর্মি মর্মর। এই উর্মি মর্মর বিষয়টা কিন্তু আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। এখানে বেশ কিছুটা কাহিনীর কিছুটা ঝলকও আমরা পাবো এবং এখান থেকে বেশ কিছু ইনফরমেশনও পাবো। আমি লাইনগুলো বলতে যাচ্ছি। একদম প্রথম লাইনটা দাগান। দক্ষিণ ভারতে একটি বাক্য প্রচলিত আছে কি, গঙ্গার জলে স্নান, তুঙ্গার জল পান। অর্থাৎ গঙ্গার জলে স্নান করিলে যে পুণ্য হয়, তুঙ্গার জলে পান করিলেও সেই পুণ্য হয়। তুঙ্গার জল পীযুষ তুল্য, মৃত সঞ্জীবন। কেন পূর্ণ হয়?
মন্তব্য যুক্তি হিসাবে আসতে পারে, তার কারণ হচ্ছে তুঙ্গার জল হচ্ছে পীযুষতুল্য মৃত সঞ্জীবন। এরপর বলছে দেখুন, সহার্দির সুদূর দক্ষিণ প্রান্তে, এতটুকু আপনারা দাগিয়েছেন আগেরটা, এবার দাগান, সহাদ্রির সুদূর দক্ষিণ প্রান্তে দুইটি ক্ষুদ্র নদী উত্থিত হইয়াছে, তুঙ্গ ও ভদ্রা, দাগাতে হবে। এরপরে মোটামুটি এই জায়গাটা আপনারা না একটু রিডিং যখন পড়বেন একটু ভেবে পড়বেন, যাতে এখান থেকে পরপর যদি প্রশ্ন আসে তাহলে যাতে আপনারা লিখতে পারেন, সাজিয়ে লিখতে পারেন। দুই নদী পর্বত হইতে কিছু দূর অগ্রসর হইবার পর পরস্পর মিলিত হইয়াছে এবং তুঙ্গভদ্রা নাম গ্রহণ করিয়া প্রবাহিত হইয়াছে। তুঙ্গভদ্রা নদী স্বভাবতই তুঙ্গা বা ভদ্রা অপেক্ষা পুষ্ট সলিলা, কিন্তু তাহার পূর্ণতোয়া খ্যাতি নাই। তুঙ্গভদ্রা অনাদৃতা নদী। কেন খ্যাতি নাই? কারণ সে হচ্ছে অনাদৃতা নদী। মন্তব্য যুক্তি হিসাবে আসতেই পারে। এরপর আসুন নেক্সট প্যারায়, তুঙ্গভদ্রার যাত্রাপথ কিন্তু অল্প নয়। ভারতের পশ্চিম সীমান্তে যাত্রা আরম্ভ করিয়া সে ভারতের পূর্ব সীমায় বঙ্গোপসাগরে উপনীত হইতে চায়, এতটুকু দাগান। আবার নেক্সট প্যারায় চলে আসুন, এসে দেখুন প্রথম লাইনের পরে লেখা রয়েছে কৃষ্ণা নদীও সহাদ্রির কন্যা, কিন্তু তাহার জন্মস্থান তুঙ্গভদ্রা হইতে অনেক উত্তরে। দুই বোন একই সাগরের উদ্দেশ্যে যাত্রা করিয়াছিল, পথে দেখা। দুই বোন গলা জড়াজড়ি করিয়া একসঙ্গে চলিল। এই জায়গাটা দাগাতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে আপনারা যারা উপন্যাসটা পড়েছেন তারা জানেন এখানে আরও কিন্তু অন্য দুই বোনের কথাও কিন্তু আমাদের মনে হতে পারে। সুতরাং এখানে দুই বোন বলতে কাদের কথা বলা হয়েছে এটা ভাবাটা কিন্তু খুব জরুরি। এখানে দুটো নদীর কথা বলা হচ্ছে। তারপর দেখুন নেক্সট প্যারায় আপনারা যান, তুঙ্গভদ্রার জীবনে স্মরণীয় ঘটনা কিছু ঘটে নাই। তাহার তীরে তীর্থ, সিদ্ধাশ্রম, মঠ, মন্দির রচিত হয় নাই। তাহার নীরে মহানগরীর তুঙ্গ সৌধচূড়া দর্পণিত হয় নাই। কেবল একবার মাত্র, এখানটা বিশেষ করে দাগান, 200 বৎসরের জন্য তুঙ্গভদ্রার সৌভাগ্যের দিন আসিয়াছিল। কত বছরের জন্য? 200। ইনফরমেটিভ। তাহার দক্ষিণ তীরে, দাগাতে হবে এখান থেকে পুরোটা, তাহার দক্ষিণ তীরে বিরূপাক্ষের পাষাণ ভূমি ঘিরিয়া এক প্রাকারবদ্ধ দুর্গনগর গড়িয়া উঠিয়াছিল। নগরের নাম ছিল বিজয়নগর, এতটা দাগান, বিজয়নগর পর্যন্ত। এরপর দেখুন পরের লাইনেই রয়েছে, বেশি দিনের কথা নয়, মাত্র 6 শতাব্দীর কথা। তারপরে দেখুন আবার নেক্সট লাইন ছেড়ে গিয়ে, তুঙ্গভদ্রার দক্ষিণ তটে বিজয়নগরের বহু বিস্তৃত ভগ্নস্তূপের মধ্যে কি বিচিত্র ঐতিহ্য সমাহিত আছে তাহা মানুষ ভুলিয়া গিয়াছিল। এখানে আসতে পারে তাহা মানুষ ভোলে নাই, কিন্তু তা কিন্তু হবে না, তাহা মানুষ ভুলিয়া গিয়াছিল, এটা মনে রাখতে হবে। কেবল তুঙ্গভদ্রা ভোলে নাই। কোনো এক সন্ধ্যায়, আমার পরবর্তী পৃষ্ঠাতে আপনারা দেখুন কোথায় আছে এই জায়গাটা, আমি পুরোটা বলছি না, আমি শুধু নামগুলো বলছি। এখানে দেখুন লেখা আছে কত নাম, হরিহর, বুক্ক, কুমার, কম্পন, দেবরায়, মল্লিকার্জুন তোমার কানে আসিবে। তাহলে প্রথমত উর্মিমর্মর অংশে কাদের নাম আমরা পাচ্ছি? হরিহর, বুক্ক, কুমার কম্পন, দেবরায়, মল্লিকার্জুন, এবং এই নামগুলো সিকোয়েন্স অনুযায়ী পরপর আপনাদের মনে রাখতে হবে। তাহলে এটা গেল মোটামুটি ভূমিকা অংশ। এরপরে প্রথম পর্ব যেখানে শুরু হচ্ছে, এখানে আমি প্রত্যেকটা বইয়ের পেছনে হোক একদম ওপরে হোক আমি লিখে রাখি ঘটনাটা কি। প্রথমত হচ্ছে এই যে 4টে পর্ব আমরা পাচ্ছি, প্রথম পর্বের 11টা পরিচ্ছেদ পাবো, দ্বিতীয়র হচ্ছে 9টি, তৃতীয়র 6টি, চতুর্থর হচ্ছে 8টি, মূল হচ্ছে 34টা। এবং ইম্পর্টেন্ট ঘটনাগুলো আপনারা চেষ্টা করবেন বইয়ের পেছনে যদি জায়গা থাকে লিখে রাখতে, বা খাতায় নোট করে সেখানে ইনফরমেটিভ জায়গাগুলো লিখে রাখবেন। এবং আপনারা এরকমভাবে আমার বইয়ের উপর এভাবে দেখালে হয়তো আপনারা বুঝবেন না, আমি কিন্তু ওপরে ওপরে ছোট্ট করে ঘটনাটা মেনশন করে রেখেছি, যাতে আমি জানি রিভিশন দেওয়ার জন্য এটা খুব উপকারী হয়, যে যখন আমি রিভিশন দিতে যাব তখন আমি জানবো যে এখানে কি রয়েছে। আচ্ছা, এখানে একটু বলি, প্রথম পর্ব 1 পড়ছি আমি। কৃষ্ণা ও তুঙ্গভদ্রার সঙ্গমস্থল হইতে ক্রোশেক দূর ভাটির দিকে 3টি বড় নৌকা পালের ভরে উজান চলিয়াছে, দাগাতে হবে প্রথম লাইন। তাহারা কোথায় যাইতেছে? তাহারা বিজয়নগর যাইতেছে, দাগান।
এরপর পরের লাইনে দেখুন লেখা রয়েছে, আচ্ছা, সঙ্গম পার হইয়া বাম দিকে তুঙ্গভদ্রায় প্রবেশ করিবে। তাহলে সঙ্গমের কোন দিকে তুঙ্গভদ্রা? বাম দিকে। নেক্সট দেখুন, সঙ্গম হইতে বিজয়নগরের দূরত্ব প্রায় 70 ক্রোশ। দাগাতে হবে, ইনফরমেশন আছে। নেক্সট লাইনও তাই, বৈশাখ মাসের অপরাহ্ন 1352 শকাব্দে সবে মাত্র আরম্ভ হইয়াছে। তারপরে দেখুন আছে, 3টে নৌকা আগে পিছে চলিয়াছে। জায়গাটা পুরোটা দাগাবেন আপনারা, মন্থর গতিতে চলিয়াছে, অর্থাৎ পুরো প্যারাটা। কারণ এখানে প্রথম নৌকা, দ্বিতীয় নৌকা, তৃতীয় নৌকার বৈশিষ্ট্য রয়েছে। দেখুন, প্রথম নৌকা আয়তনে বিশাল সমুদ্রগামী, দ্বিতীয় নৌকা অপেক্ষাকৃত ক্ষুদ্র হইলেও রণতরীর আকারে গঠিত ইত্যাদি, 50 জন স্বচ্ছন্দে থাকিতে পারে। তৃতীয় নৌকাটি ভারবাহী ভর, গতি মন্থর। আচ্ছা, থাকিতে পারে 50 জন, কিন্তু কতজন এখানে আছে সেটা আমরা পাবো। তারপর দেখুন, এর পরবর্তী ইয়েতে যান, প্যারাতে যান, রয়েছে পূর্ব সমুদ্র তীরে কলিঙ্গ দেশের প্রধান বন্দর কলিঙ্গপত্তন, সেখান হইতে 3 মাস পূর্বে তাহাদের যাত্রা শুরু হইয়াছিল। কত মাস পূর্বে? 3 মাস পূর্বে। তারপরে দেখুন নেক্সটে রয়েছে, যেই সময়ের কাহিনী সেই সময়ে সহস্র বর্ষ পূর্ব হইতেই ভারতের প্রাচ্য উপকূলে নৌবিদ্যার বিশেষ উৎকর্ষ হইয়াছিল। তারপরে দাগান, উত্তরে নৌ সাধনোদ্যত বঙ্গদেশ হইতে দক্ষিণে ত্রৈলঙ্গ তামিল দেশ পর্যন্ত বন্দরে বন্দরে সমুদ্রগামী বৃহৎ বহিত্র প্রস্তুত হইতেছিল। তাহাতে চড়িয়া ভারতের বণিকেরা কি করত? ব্রহ্ম, শ্যাম, কম্বোজ, সাগরিকার দ্বীপপুঞ্জে বাণিজ্য করিয়া বেড়াত। কোন কোন জায়গা আমাদের দাগাতে হবে। একদম পরের প্যারায় চলে আসুন। নৌকা 3টির মধ্যে সর্বাগ্রগামী নৌকাটির প্রধান যাত্রী কলিঙ্গ দেশের রাজকন্যা কুমারী ভট্টরিকা বিদ্যুৎমালা। দাগান, এই জায়গাটা পুরোটা দাগান। রাজকন্যা বিজয়নগরে যাইতেছেন। কেন যাইতেছেন? কারণ বিজয়নগরে তরুণ রাজা দ্বিতীয় দেবরায়কে বিবাহ করিবার জন্য। নেক্সট প্যারায় আসুন, প্রথম নৌকাটি ময়ূরপঙ্খী। এই জায়গাটা পুরোটা দাগাবেন, পুরোটা পড়তে হবে, কারণ প্রথম নৌকা, দ্বিতীয় নৌকা, তৃতীয় নৌকার বৈশিষ্ট্য রয়েছে। তারপর দেখুন পুরো প্যারাটা দাগান। নেক্সট আপনাদের আসছে হচ্ছে একটা প্যারার পরে দেখুন, সেদিন অপরাহ্নে তিনি নৌকার ছাদে বসিয়া ক্লান্ত চক্ষে জলের পানে চাহিয়াছিলেন। এখানে বৈমাত্রী ভগিনী মণিকঙ্কনা তাহার সঙ্গে ছিল। আচ্ছা, এখানে আমরা মূলত যে বিষয়টা দেখব, এখানে মণিকঙ্কনা এবং বিদ্যুৎমালার সম্পর্ক কি, তাদের বিবাহের পদ্ধতি কেমন ছিল এবং কেন সে যাচ্ছে, এই বিবরণগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। নেক্সট দেখুন, মণিকঙ্কনা শুধু তাহার ভগিনী নয়, সখীও। তাই বিদ্যুৎমালা যখন বিবাহে চলিলেন তখন মণিকঙ্কনাও স্বেচ্ছায় সঙ্গে চলিল। দাগাতে হবে, মন্তব্য যুক্তি হিসাবে প্রশ্ন আসতে পারে। পরের প্যারায় যান, বিদ্যুৎমালার মাতা পট্টমহিষী রুক্মিণী দেবী আর্যা, কিন্তু মণিকঙ্কনার মাতা চম্পা দেবী অনার্যা। আচ্ছা, আজকে আমি এই অধ্যায়টা অবধি পড়াবো, কারণ আমাদের যদি এভাবে লাইন বাই লাইন খুঁটিয়ে পড়তে হয় তাহলে একটা ক্লাস অনেক বড়, অনেক ডিটেলে হয়ে যাবে, যেটা হয়তো আপনাদের একবারে বসে করতে খুব অসুবিধা হবে এবং আমাকেও ভিডিও আপলোড করতে খুব সমস্যা হবে। সুতরাং তার জন্য আমরা অল্প অল্প করে এই উপন্যাসটা পড়তে যাব। বিদ্যুৎমালার মাতা পট্টমহিষী রুক্মিণী দেবী ছিলেন আর্যা, কিন্তু মণিকঙ্কনার মাতা চম্পা দেবী অনার্যা। দাগাতে হবে এবং কেন বিয়ে করেছিল এখানে কিন্তু লেখা রয়েছে। নেক্সট প্যারায় দেখুন, বিদ্যুৎমালা মণিকঙ্কনার বয়স প্রায় সমান, 2-1 মাসের ছোট বড়, কিন্তু আকৃতি প্রকৃতিতে অনেক তফাৎ। 18 বছর বয়সের বিদ্যুৎমালার আকৃতির বর্ণনা করিতে হইলে প্রাচীন উপমা স্মরণ হইতে হয়। এই পুরো জায়গাটা ইম্পর্টেন্ট, আমি পুরো প্যারাটা পড়ছি না, পুরো প্যারাটা পড়তে হবে, এখানে তাদের বিবরণ রয়েছে। আবার এরপরে আমরা মণিকঙ্কনার বিবরণও পাবো নেক্সট প্যারাতে। সুতরাং এই প্রথম পর্বটা আমাদেরকে জানতে হবে। কিন্তু 3 মাস, একদম লাস্টে দেখুন, কিন্তু 3 মাস নিরবিচ্ছিন্ন নৌকারোহণ করিয়া 2 ভগিনী ক্লান্ত। এখানে 2 ভগিনী বলতে কাদের কথা বলা হয়েছে এই আছে, এইভাবে। তারপরে আছে 2, এখানে আমি পুরো পেন্সিল দিয়ে দাগিয়ে দাগিয়ে ব্র্যাকেট করে করে করেছি, আপনারা এভাবে করে শুরু করুন। আজকে এই ভূমিকা অংশ এবং
প্রথম তার ভূমিকা অংশ, উর্মিমর্মর অংশ এবং প্রথম পর্ব, এই 3টে পার্ট আমি পড়লাম এবং এরপরে আস্তে আস্তে ধরে ধরে আমি প্রত্যেকটা পর্ব পড়তে পড়তে যাব এবং তার সাথে যে জায়গাগুলো আমার মনে হয় গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো বলতে বলতে বা বোঝাতে বোঝাতে আমি চেষ্টা করব এটা যতটা হোক তাড়াতাড়ি শেষ করার। আপনারা নিজেরা উপন্যাসটা একবার পড়ে নিন, পড়ে নিলে আরেকবার যদি আমার সাথে পড়েন তাহলে আপনাদের আরও ভালোভাবে বোঝা যাবে। আজ এখানেই শেষ করছি, পরের দিন ক্লাসে আমি 2 নম্বর থেকে পড়াবো। ধন্যবাদ সকলকে।